আজকে আমি নয় আমাদের আজকে টপিকস হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি, হেলমিনথিয়াসিস। এই জিনিসগুলো ডে টু ডে লাইফে আমাদের মানে পেশেন্টদের একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে এগুলো বেশি ক্রাইসিস পিরিয়ডের মেইন কারণ হচ্ছে এই তিনটা জিনিস। এগুলো নিয়ে ফার্মেসিতে আসবে আপনাদের কাছে। তো এগুলো ম্যানেজমেন্ট গুলো খুব ভালোভাবে জানলে তাদের পেশেন্ট ম্যানেজ করাও সহজ হবে এই আর কি। এবং প্রপার ওয়েতে জানতে হবে যে কখন কি ইউজ করতে হবে, আমাদের দ্বারা কোনো ম্যাল প্র্যাকটিস হয়ে গেল কিনা, ভুল কোনো আমি দিয়ে দিলাম কিনা। তো এটার কারণে কিন্তু আবার জবাব দিতে হবে এখানে সুপারওয়ালার কাছে যদি আমরা জেনেও ভুল করি অথবা নিজের ভুলটাকে শুধরানোর জন্য না জানি। এটা দুইটা জিনিস আর কি। স্যার এটা কি টপিকস? ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি, হেলমিনথিয়াসিস, ডায়রিয়া এবং ডিসেন্ট্রি। তো দুইটা টার্ম আমরা পরিচিত গ্রামের মধ্যে, বা অ্যাজ ইউজুয়াল সবাই জানে ডিসেন্ট্রি, ডায়রিয়া। কিন্তু আসলে ডায়রিয়া কি, ডিসেন্ট্রি কি, কোনটার সাথে কোনটার পার্থক্য কতটুকু, এই জিনিসগুলো প্রথমে আমরা বলবো। এরপরে আপনি কেন অ্যামিবিক বললো, কেন ব্যাসিলারি বললো, এগুলো আমরা জানবো। জেনে জানবো যে কোন কারণে হয়, তারপরে সে কি নিয়ে আসবে আমার কাছে, আমরা কি দিব এবং না দিলে কি হবে, এই জিনিসগুলো আমরা গুছিয়ে ইনশাআল্লাহ পড়বো কত ক্লাসের মতো করে আর কি, অল্প অল্প করে ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে হেলমিনথিয়াসিস। স্যার ক্লাস কি এখনো শুরু হয়নি? থেকে শুরু করে বড়দের। তো ক্রিমের আক্রমণকে হেলমিনথিয়াসিস বলা হয়ে থাকে। অনেক ধরনের কৃমি আছে স্যার। সচরাচর যে কৃমিগুলো পাওয়া যায় সব কৃমি পড়াতে পারবো না, কারণ কৃমির নিয়ে আমাদের একটা বই আছে, বিশাল একটা বই মাইক্রোবায়োলজিতে। এটা পড়াতে গেলে তো আর মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট আমরা জানবো যে প্রিলিমিনারি ট্রিটমেন্ট কি এবং কি নিয়ে পেশেন্ট আমার কাছে আসবে এবং কোন জিনিসগুলো এখন বেশি জরুরি আমার জন্য। তো আমরা কৃমি নিয়ে আলোচনা করবো এবং এগুলো হলে আমরা কি দিব, কি নিয়ে আসবে, না করলে কি হবে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে কথা বলবো যে অ্যামিবিক ডিসেন্ট্রি নিয়ে। প্রথম কথা, হ্যালো। প্রথম হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া তো নাই টপিকস, আমি ডায়রিয়া একটু বলি। ডায়রিয়া হচ্ছে যে প্যাসেজ অফ স্টুল, মানে যদি হ্যালো স্যার। প্যাসেজ অফ লুজ স্টুল মোর দ্যান 3 টাইমস এ ডে, যদি একদিনের মধ্যে একদিনে 3 বারের বেশি একজন মানুষ পায়খানা করেন এবং নরম পায়খানা, তাহলে এটা ডায়রিয়া। তো ডায়রিয়া যে টপিক নাই বললাম আর কি। এই ফয়সাল, আপনার কি হয়েছে, কি সমস্যা? তাহলে আমরা ডিসেন্ট্রি পড়বো আজকে, ঠিক আছে? তাহলে আমরা ডিসেন্ট্রি পড়বো। পার্থক্য করার জন্য আমি ডায়রিয়া কথা বললাম। ডিসেন্ট্রি কি, কি সমস্যা আপনার? সম্পর্ক আছে এবং পার্থক্য আছে। তো আমরা এই সংজ্ঞা থেকে আমরা লিখবো এখন ডেফিনেশন। কিসের? ডিসেন্ট্রি। পরীক্ষায় ভাইবার সময় ডিসেন্ট্রিটা জিজ্ঞেস করবে, ডিসেন্ট্রি কাকে বলে। সবাই আপনাদের যার স্পিকার অফ করে ক্লাস করেন, ঠিক আছে? কথা বলিয়ে না, কথা বলে ক্লাসে ডিস্টার্ব হবে বাকিদের। Passage of loose stool. Mixed with mucus and blood. Is called by is defined as is called dysentery.
তাহলে আমরা বলবো যে ডায়রিয়ার সাথে মিল আছে যে লুজ টুল প্যাসেজ হবে, মানে পাতলা পায়খানা যাবে, কিন্তু ওখানে মিউকাস এন্ড ব্লাডের কথা ছিল না ওই ডায়রিয়াতে। ডিসেন্ট্রির মধ্যে মিউকাস এন্ড ব্লাড আছে, এবং মিউকাস কি ব্লাড কি এগুলো জানতে হবে। ব্লাড তো বুঝি রক্ত, রক্ত মিশ্রিত পায়খানা যায় তাহলে আমরা ডিসেন্ট্রি বলবো। তো যদি রক্ত মিশ্রিত না হয় আরেকটা ক্ষেত্রে হতে পারে যে রক্ত নাই কিন্তু মিউকাস আছে। মিউকাস মানে স্লাফিং বা ওয়াটারিং, কোন একটা কিছু থুতু থুতু টাইপের জিনিসগুলো আর কি। হ্যাঁ, ঘন ঘন আমরা জানি এলাকার মধ্যে মানুষ বিকার বলে বা কি বলে আসলে আমি জানি না, ইংলিশে আমরা মিউকাস বলে আর কি, বাংলাটা আমি ভালো জানি না এটা। ঠিক আছে, তাহলে মিউকাস মানে ফেনা ফেনা যদি পায়খানা যায়, তাহলে আমরা বলবো যে এটা ডিসেন্ট্রি একটা টাইপ। এবং যদি আমি এখানে বলে দেই অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে মিউকাস বেশি থাকে, ব্লাড কম থাকে। 2 নাম্বার যে টপিক ব্যাসিলারি ডিসেন্ট্রি, এটার ক্ষেত্রে আমরা বলবো যে ব্লাড বেশি মিউকাস কম। প্রথম না লিখে দিব এটা ইনশাআল্লাহ। না থাকলে অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি মিউকাস আছে, যদি মিউকাস না থাকে তাহলে ব্লাড থাকবে, যে কোনো একটা থাকবে। এটা হচ্ছে ইনফেক্টিভ কজ আর কি, নন ইনফেক্টিভ কজ আছে, আমরা এত বেশি আলোচনা করবো না, যতটুকু আমাদের হয়ে যায় আর কি পড়াতে। তাহলে আমরা প্রথমে বলবো যে ডিসেন্ট্রি লেখা শেষ না, তারপর আমরা বলবো যে কি কি কারণ ডিসেন্ট্রি হয়, ক্লাসিফিকেশন। কজেস, কজের মধ্যে মেইন কজ হচ্ছে ইনফেক্টিভ কজ, এটা জানলেই হবে। ইনফেক্টিভ কজ মানে ইনফেকশনের কারণে যদি কোনো ডিসেন্ট্রি হয় তাহলে ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে দুইটা হেডিং আমরা যেগুলো করেছি, এক নাম্বার হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি, লিখে ফেলেন আগে। দুই নাম্বার হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। জি, ইনফেক্টিভ কজ মানে এগুলো ইনফেকশনের কারণে ডিসেন্ট্রি হয়। এক নম্বর হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি, দুই নম্বর হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এই অ্যামোবিক ডিসেন্ট্রি একটা মাইক্রো অর্গানিজম দ্বারা হয়, এর নাম হচ্ছে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। হিস্টোলাইটিকা। ব্যাসিলারি ডিসেন্ট্রি একটা হয়, এটা শিগেলা দ্বারা হয়। ইনফেক্টিভ কজের মধ্যে অ্যামোবিক ডিসেন্ট্রি, ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামোবিক ডিসেন্ট্রির মধ্যে মেইন কজ হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম বা জীবাণু, এর নাম হচ্ছে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, পরীক্ষা জিজ্ঞেস করবে একটাই। দুই নম্বর হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি বা যেটা রক্ত মিশ্রিত ডিসেন্ট্রি, যেটা এটার কারণ হচ্ছে মেইন হচ্ছে শিগালা। এই শিগালার মধ্যে 4-5টা প্রজাতি আছে যেগুলো খুব বেশি সমস্যা করে। 5টা প্রজাতি ভাগ করা দরকার নেই, জাস্ট আমরা জানি প্রথমে শিগালা। এই শিগালার মাধ্যমে ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়, আর অ্যামোবিক ডিসেন্ট্রি হয় অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা। স্যার ব্যাসিলারি এর মধ্যে শুধু মিউকাস থাকবে বেশি, ব্লাড অল্প থাকবে। এই লেখাটা আমি লিখে দিব, এগুলো আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, ব্যাসিলারি ডিসেন্ট্রি বলতে আমরা রক্ত আমাশয় বুঝি। হ্যাঁ, রক্ত আমাশয়। অ্যামিবিক ডিসেন্ট্রি এটা কোনো বাংলা মিনিং? বাংলা এটা আমাশয় বলে। না না, ওটা তো বুঝলাম, ডিসেন্ট্রি মানে না, ডিসেন্ট্রি আমাশয় যেটা, এটা অ্যামিবিক ডিসেন্ট্রি বোঝায়, কারণ এটার মধ্যে রক্ত নেই। রক্ত আমাশয়, এটা কি? ওটা শুধু আমাশয়, শুধু পেশেন্টরা শুধু আমাশয় বলে। যখন রক্ত যাবে না তখন বলে আমাশয়। আমাশয় কি? বিকার যায়। তো এটা জি জি জি, এই আর কি, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। এই না, ওইটা না, ওইটা তো মেয়েদের প্রেগন্যান্সির পরে, এটা জানার বিষয় তো বলতেই তো পারে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এগুলো কজ গেল। কজ এখন আমরা এখন অ্যামিবিক ডিসেন্ট্রি নিয়ে স্পেশালি আলোচনা করব। প্রথমে দেখা যাচ্ছে না, ওকে, কজ বাদ
আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি নিয়ে প্রথমে অ্যামিবিক এটা এটার ডেফিনেশন তো বুঝবেনই যে যদি ডিসেন্ট্রি অ্যান্টাইমিস্টোরিকা জীবাণু দ্বারা হয় এটাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি। তো এটার ডেফিনেশন তেমন লাগবে না, লাগবে শুধু ডিসেন্ট্রি ডেফিনেশন। আর এখানে লাগবে কজ, তো এটা হচ্ছে এটা অ্যামিবিয়ার কারণে বা অ্যান্টাইমিস্টোরিকার কারণে যেটা হয় এটা। আমরা বলবো সিমটমস। গতকালকে আমরা বলেছিলাম সিমটমস কি, সাইন কি, মনে আছে কিনা বলেন তো? এটা হচ্ছে রোগী যেটা বলবো। হ্যাঁ মানে রোগী, হ্যাঁ ওকে দেখি যেটা বুঝি। গুড, মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। সিমটমস মানে রোগীর সমস্যা, তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে। SYMP, ঠিক আছে। আমার মিস্টেক হতে পারে। সিমটমস এর মধ্যে রোগী যা প্রেজেন্ট করবে আমার কাছে এসে, মানে রোগীর ভাষায় রোগী যা বলবে তা হচ্ছে সিমটমস। কি বলবে এখানে এসে? এক নাম্বার জানি, প্রথম বলবে যে ডায়রিয়া আছে আমার, ডায়রিয়া মিক্সড উইথ মিউকাস। ডায়রিয়া মিক্সড উইথ মিউকাস, অকেশনালি ব্লাড থাকতে পারে। অকেশনালি ব্লাড, মাঝে মাঝে ব্লাড থাকবে কিন্তু মিউকাস থাকবে বেশি। 2 নাম্বার, এটা ব্যথা থাকে পেটের মধ্যে, এটার নাম হচ্ছে কোলিক অ্যাবডোমিনাল পেইন। কোলিকি, COLICKY, কোলিক অ্যাবডোমিনাল পেইন। পেইনটা সবসময় থাকবে, মানে বলবো সবকিছু ইনশাআল্লাহ বুঝে একবারে প্রতি পয়েন্টে বুঝাই দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে নজিয়া আর ভমিটিং থাকবে। চার নম্বরে জ্বর থাকতে পারে, ম্যালেজ বা ম্যালাইজ। তো এই জিনিসগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসবে। 1 নাম্বার ডায়রিয়া মিক্সড উইথ মিউকাস, অকেশনালি ব্লাড, মাঝে মাঝে ব্লাড থাকবে কিন্তু সবসময় মিউকাস থাকবে। 2 নাম্বার কোলিক অ্যাবডোমিনাল পেইন, একটা মানে ব্যথা থাকবে। আপনাদের চিরঙ্গের ভাষায় হচ্ছে যে পেট করাত দে, এটা বলে আর কি, আমি কষ্টে বা শুনছি আর। তো এই কোলিক অ্যাবডোমিনাল পেইন হচ্ছে যদি মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত যে লম্বা নালী আমাদের আছে বা বডিতে যত নালী জায়গা নালী যুক্ত অঙ্গ আছে স্যার 3 নাম্বারটা কি? তাহলে নালীতে যে ব্যথা এটাকে বলা হয় কোলিকি, মেডিকেল টার্মে কোলিকি অ্যাবডোমিনাল পেইন। স্যার নালীর মধ্যে কোনো ব্যথা হলে, আর এটা বুঝতে কেমন, বলবে যে চাপ দেয় ছেড়ে দেয়, চাপ দেয় ছেড়ে দেয়, টন 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 করে, একটু পর একটু পর, মানে লম্বা সময় না, একটানা থাকে না, করে আবার ছেড়ে দেয়, করে আবার ছেড়ে দেয়, চাপ দিয়ে ছেড়ে দেয়, চাপ দিয়ে ছেড়ে দেয়। কারণ কি, আমরা জানি যখন আমরা অ্যানাটমি পড়েছি পাকস্থলী বা আমাদের জিআইটি বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেটা মুখ থেকে পাই পর্যন্ত, ওটার মধ্যে একটা ছান্দিক একটা রিদম আছে, মানে রিদমি একটা মোশন আছে, এটাকে বলা হয় পেরিস্টালসিস। মানে খাবার তো, হ্যাঁ ওই যে কোলিক অ্যাবডোমিনাল পেইন লেখা আছে, মানে আমরা যে খাবার খাই, খাবার তো আর মুখে থাকে না, কি বলেন, গিলার পরে কি থাকে নাকি, গলা আটকে থাকে, থাকে না, পেটে চলে যায়, পেট থেকে নিচে যায়, ওখান থেকে অ্যাবজর্ব হয়। তো যেই প্রসেসে খাবারগুলো আমাদের শুনতে পাচ্ছেন? পাকস্থলীতে পৌঁছে, একটা দেখেন ধরেন একটা রাবারের পাইপ বা রাবারের ধরেন নল, রাবারের নল তো আমরা রাবার চিনি বা একটু ছোট, একেবারে ছোট মানে ছোট ছিদ্র বিশিষ্ট যখন রাবার দেখি, এর মধ্যে যদি আমি 2-3টা চাল দেই আটকে যাবে, যেখানে দেবে মানে আটকে যাবে, নিচে আর নামবে না। কিন্তু রাবারের নল যদি হয়, প্লাস্টিক নল হলে নিচে চলে যাবে, রাবারের নল হলে যাবে না। তার কি হয়, তারে চাপায় চাপায় নিতে হবে নিচের দিকে। ঠিক আমাদেরটা এরকম, আমাদেরটা প্লাস্টিকের নল না, আমাদেরটা হ্যাঁ রাবারের মতো বা চামড়ার,
তো এটা তো যেমনি এক কাইতে হয়ে থাকে, সবসময় তার শক্ত হয়ে বসে থাকে না। তো খাবারগুলো যদি উপর থেকে নিচে যাইতে হয় তাহলে তার একটা এরকম এই ঢেউ আছে। খাবারটা আসছে তো উপর থেকে চাপ দেয় নিচে, আবার যা আবার এরকম এই চেপে চেপে খাবারটাকে নিচে নিয়ে যায়। এটার নাম হচ্ছে পেরিস্টালসিস, সংকোচন প্রসারণ থাকে এটাতে, পেরিস্টালসিস মানে মেডিকেল টার্মে। তো যত জায়গায় পেরিস্টালসিস আছে ওই জায়গার মধ্যে যে ব্যথা, এটাকে কোলিক অ্যাবডোমিনাল। আপু 3 নাম্বারটা কি বলতে পারবা? মাঝখানে প্রচুর পেন শুরু, এটাই কোলিক অ্যাবডোমিনাল পেন। একটু পর পর ব্যথাটা হয়। তো পেশেন্ট এসে বলবে আমার পেট কামড়ায় একটু পর পর, তো বুঝতে পারছি এটা কোলিক অ্যাবডোমিনাল পেন। মনে হয় বোঝা গেছে তো না? 3 নাম্বার হচ্ছে নজিয়া এন্ড ভমিটিং। গত ক্লাসে পড়িয়েছিলাম নজিয়া কি ভমিটিং কি। বমি ভাব, এই তো গুড। আর বমি ভাব থাকা অথবা বমি হইতে পারে, দুইটা। 4 নাম্বার হচ্ছে ফিভার, জ্বর থাকতে পারে, যেহেতু ইনফেকশন আছে অ্যামিবিয়ার কারণে, যে কোনো ইনফেকশনে জ্বর আসে। ম্যালেরিয়া হচ্ছে গা ব্যথা, ম্যালেরিয়া হচ্ছে গা ব্যথা, ওরা বাজনা গা একটু ব্যথা করে, আর মনে করো গা মেজমেজ করে হইতে পারে, এই ম্যালেরিয়া যেটা। আর উইকনেস হচ্ছে দুর্বল লাগবে তার, কারণ তার তো এখানে পায়খানা হচ্ছে, আবার ওই যেহেতু বিগার যাচ্ছে বা রক্ত যাচ্ছে, তো তার কাছে সে দুর্বল হয়ে যাবে, যেহেতু পানি চলে যাচ্ছে। পানি চলে গেলে পেশেন্ট দুর্বল হয়ে যায়। এই জন্য বমি ভালো না পায়খানা ভালো, এটা বলে অনেকে যে ডায়রিয়া ভালো না ইয়া ভালো। তো বেশিরভাগ ক্ষেত্রেই বমিটা বেশি খারাপ। বমি হলে সব বের হয়ে যায়, ডায়রিয়া হইতে তো অনেক লম্বা সময় লাগে, বমিতে উপর থেকে সব চলে যায়। তো বমিতে ইমিডিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হয় তাড়াতাড়ি। যদি বেশি বমি হয়ে যায় তাহলে আমরা স্যালাইন দিতে পারি বা কলেরাসান দিতে পারি, যাই হোক এগুলো আমরা পরে একদিন আলোচনা করবো আর কি। তো এই 4টা জিনিস লেখা শেষ। কোন একটা খাবার খেয়েছি আমরা হজম হচ্ছে না, তো খারাপ লাগে, অসুস্থ, তবে আমাদের মুখের মধ্যে হাত দিয়ে নিজেরা ইচ্ছাকৃতভাবে বমি করি। এটা কিন্তু খারাপ, এই বমিটা করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ আর কি। একটা হচ্ছে যে না করলেও তো খারাপ লাগে, না করলে খারাপ লাগে একটা, কিন্তু করলে তো এটা ন্যাচারাল ফিজিওলজির উল্টা। বমি হচ্ছে ধরেন এটা উল্টা দিকে কোনো সময় খাবার আসবে না, কি তো পড়াতে গেলে মাইরি বাদন দিয়ে দিবে, কারণ অনেক পড়া। আর আপনারা শুনে মজা পাবেন, খাবারটা নিচে যাবে, খাবার যখন পাকস্থলিতে যায় তখন শুরু হয় খাবারকে ভাঙা, একটা বিশাল একটা মেশিন শুরু হয়ে যায় কাজ। কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় পাকস্থলিতে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড অন্য জায়গার মধ্যে অ্যাসিড গেলে ছিদ্র করে ফেলবে পাকস্থলী ছাড়া, এবং পাকস্থলী থেকে অ্যাসিড উৎপন্ন হয় এবং পাকস্থলীতে সে কাজ করে খাবারগুলোকে হজম করার জন্য। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হলো, এখন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরে চলে আসে খাবারের সাথে মিক্স হয়ে গেছে, সে উপরে আসলে আবার গেছে ঝামেলা। মানে যত সমস্যা পাকস্থলীর উপরের জায়গার, এই খাবারগুলো উপরে অনেকে ঢেকুর উঠে, খাবারের পর ঢেকুর উঠে, গলায় চলে আসে সাথে সাথে অনেকের। যাদের এগুলো বেশি তাদের এই ইসোফ্যাগাস বলা হয়, পাকস্থলীর উপরের জায়গাটা ইসোফ্যাগাস, ওইটাতে ক্যান্সার হয়ে যায় এবং টিয়ার শুরু হয়ে যায়, রক্ত বমি শুরু হয়, মানে লম্বা সময় পরে। আর এমনি যে বমি করবো, হ্যাঁ পেপটিক আলসার আছে পাকস্থলীতে, ইসোফেজিয়াল আলসার আছে, হ্যাঁ আলসারেশন আছে। তো এটা একটা কারণ। আর হচ্ছে যে আপনি দিতে যাবেন, দেখা যায় মুখ থেকে যখন বমি আসতে শুরু করবে তখন একটা ভয় হচ্ছে যে শ্বাসনালী আর খাদ্যনালী একসাথে মুখের ভিতরে, যখন ঢোক গিলি শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, খাদ্যনালীটা খুলে যায়, আবার যায়, আল্লাহর রহমত। যদি দেখা যায় যে আপনি যখন বমি করবেন তখন কিন্তু দুইটাই খোলা, এটা কিন্তু মানে গিলতে গেলে বন্ধ হবে, ছাড়তে গেলে তার বন্ধ হবে না। তখন নাক দিয়ে বের হয়, এই শ্বাসনালীটা এখান থেকে শুরু, নাক থেকে গেল, এখান থেকে সামনেটা শ্বাসনালী, এখানে ঢুকে গেলে আপনি তো জায়গায় শেষ। তো ফোর্সফুলি বমি করতে গেলে এটা একটা ভয়ের কারণ। আর যদি কোনো সময় ভিতরে ঢুকতে পারে না ভরে, তাহলে তো বুঝে যে ঢুকছে সে জানে সে কি জ্বালা। এটা আপনার বডি আপনাকে ঠিক করবে না। আপনি যদি বমি করতে চান নিজে, এটা কিন্তু খারাপ ব্যাপার, এই আর কি। এটা একটা কষ্ট করে, মানে যদি খাবার থাকে, পানি থাকলে একটা হয় জ্বালা পোড়া করে না, কিন্তু খাবার থাকলে অনেক কষ্ট হয়। তো একটা ওনারা করে, এটা মেডিকেলের নাই, যে যাদের আলসারের সমস্যা থাকে তারা অনেক বেশি পানি খায় সকালে, আর বমি করে, বমিটা তার আলসারের সমস্যাটা কমে যায় বা গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়। এটা আমরা অ্যাপ্রুভ করি না, তাও কিন্তু খাবার থাকলে আরো মুসিবত। এই মুসিবতের কারণে বমি করার দরকার নেই, দরকার ডমপেরিডন দিবেন, তাড়াতাড়ি সে কাজ করে, অথবা অ্যান্টি, অথবা যদি না কাজ করে তাহলে আপনার অ্যান্টাসিড সিরাপ আছে দিয়ে দেন, আর 10 মিনিটের মধ্যে সে ঠান্ডা হয়ে যাবে বমি ভাবটা। হ্যাঁ যা দিতে পারেন। যদি আয়সা বলে তো করে দিবেন, আর না আসলে তো করবেন না জোরে। কাটার সাথে কাটা বের করতে হবে, যেমনি হোক কাটা থাকলে সমস্যা, হোমিও থেকে দূর হবে। কাটা থাকলে এখানে পরবর্তীতে কাটা না হলে এনে টিউমার হয়ে যাবে নিশ্চিত, লম্বা সময়। কাটা রেখে গলায় কেউ থাকতে পারবে না, ডাক্তার কাছে দৌড়াবে নিশ্চিত। হা করলে বের করে দেওয়া যায় আর কি, ভিতরে বেশি না হলে দেখে ফোরসেপ দিয়ে। এই অথবা আমাদের ইএনটি ওয়ার্ডে পাঠিয়ে দিবেন, তারা 1-2 মিনিটের মধ্যে বের করে দিবে। আচ্ছা, এগুলো হচ্ছে যে আমাদের সিমটম, পেশেন্ট এগুলো নিয়ে আসবে, তাহলে সাইন আছে একটা দুইটা, আমার কাছে আসলে কি বুঝবো?
সাইন একটাই দিব, অ্যাবডোমিনাল টেন্ডারনেস। Abdominal tenderness, mostly in the right quadrant. তাহলে আমাদের এখানে নিয়ে আসবে অ্যাবডোমিনাল টেন্ডারনেস। টেন্ডারনেস মানে আমরা বলেছিলাম গতকালকে যে রোগী নিয়ে আসবে ব্যথা, আমি ব্যথাকে যেমনি বুঝবো এটা টেন্ডারনেস, মানে ধরলেই সে ব্যথা হবে, এটাকে টেন্ডারনেস বলা হয়ে থাকে। ডাক্তারের হাতে যেটা লাগে আর কি, ডাক্তার যেটা বুঝে, এটা চাপ দিছে রোগী চোখ বন্ধ করে ফেলছে, এটা হচ্ছে টেন্ডারনেস আছে। অনেক জায়গায় টেন্ডারনেস আছে, পরবর্তী আমরা প্রত্যেকটা জায়গায় মধ্যে টেন্ডারনেস পাবো, যতগুলো পেটের সমস্যায়। অ্যাবডোমিনাল টেন্ডারনেস কোথায় বেশি হবে? রাইট কোয়াড্রেন্টের মধ্যে। আমরা জানি যদি কোয়াড্রেন্ট ভাগ করেন 4টা কোয়াড্রেন্ট অথবা 9টা কোয়াড্রেন্ট অনেকভাবে বলা যায়। পেটকে উপরে একটা লাইন, নিচে একটা লাইন দিয়ে ডান দিকে, মাঝখানে, বাম দিকে, উপরে আবার এগুলো ভাগ করা যায়। তো এখানে রাইট কোয়াড্রেন্ট বলতে এই সাইডটা বোঝাচ্ছে, ডাউন সাইডটা। এই জায়গাতে ব্যথা হবে। ব্যথা হয় কেন? এই জায়গাতে অ্যামিবিয়া হিস্টোরাইটিকা যেটা মানে মাইক্রো অর্গানিজম, ওইটা ওইখানে গিয়ে বসে থাকে, ওইখানে বেশি ইনফেকশনটা করে, এই জন্য ডান দিকে ব্যথা হয়। এমনি পুরো পেটে ব্যথা থাকতে পারে। তাহলে অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাওয়া যাবে, ডান দিকে একটু বেশি পাওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের সাইন, বুঝছেন তো না? মুছে দিলাম। সাইনটা উপসর্গ বাংলায়, উপসর্গ তো রোগীর, এটা সিমটমটা উপসর্গ, সাইন উপসর্গ না। সাইনটা হচ্ছে ডাক্তার যা দেখবে, এর বাংলা আমি জানি না আসলে। লক্ষণ উপসর্গ একই আসলে, সিমটম সাইন, সিমটমটা উপসর্গ, কি নিয়ে রোগী আসছে এটা হচ্ছে উপসর্গ। লক্ষণ উপসর্গ তো একই, বাংলা যতটুকু বুঝি আর কি, বাংলাটা আমি তো আমাদের এখানে অ্যাপ্লাই হয় না কোনো। সাইন মানে হচ্ছে ডাক্তার যা দেখবে, ডাক্তার ধরে যা বুঝবে, সেটা হচ্ছে সাইন। ধরেন অনেকের রক্ত যায়, ডাক্তার দেখে চোখ দেখে যে চোখের মধ্যে রক্ত কম, এটা হচ্ছে ডাক্তারের চোখে এখানে অ্যানিমিয়া, রোগী এসে রক্ত যায়, রোগীর রক্ত যাওয়ার সমস্যা, ডাক্তারের কাছে দিচ্ছে অ্যানিমিয়া বলে হচ্ছে, ডাক্তারের চোখে অ্যানিমিয়া, রোগীর চোখে রক্ত যায়। তো লক্ষণ উপসর্গ কি? ওই রোগীর না, রোগী যা প্রেজেন্ট করছে এটা লক্ষণ উপসর্গ, এই আর কি। লক্ষণ উপসর্গ আমরা যদি সিমটম সাইন একসাথে মিলাই দেই, দুইটাকে একসাথে লক্ষণ উপসর্গ বলা যাবে। এটাকে ইংলিশে বলা হয় সিমটম সাইন একসাথে, আমি এই জন্য আলাদা আলাদা লিখে দিচ্ছি আর কি। দুইটাকে মিলাই দিলে এটা হবে লক্ষণ উপসর্গ, দুইটাতেই পড়বে আর কি এসে। জি সিএফ। আচ্ছা, এখানে কিছু ইনভেস্টিগেশন করতে হয়, ইনভেস্টিগেশন কি আপনাদের দিয়েছে কিনা? ইনভেস্টিগেশন দিয়েছে, কিছু ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর কি, এটা জানার জন্য। ইনভেস্টিগেশনস কি কি? 1 নাম্বার, যদি পায়খানা দিয়ে যায়, পায়খানা টেস্ট করতে হবে 1 নম্বরে। স্টুল, রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন বলে, এটাকে আরএম সংখ্যায় বলে, আমরা সংখ্যায় লিখবো না, পুরোপুরি লিখবো। স্টুল ফর আর ও রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। স্টুল করলে আমরা অ্যামিবিয়ার যে ওভা এটা দেখতে পাবো, বা অ্যামিবিয়ার কোন একটা জিনিস আছে মাইক্রোস্কোপের নিচে, তখন আমরা অ্যামিবিয়াসিস বুঝতে পারবো আর কি। এটা স্টুল। ওয়ালাইকুম সালাম, দেরি হয়ে গেল আপনার, আপনাদের একটা শেষ করে বলছি। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করবো আমরা। কমপ্লিট ব্লাড কাউন্ট করলে ওরা বুঝবো এখানে লিউকোসাইট বেশি থাকে। আর কি করা যায় এখানে?
আর কিছু লাগবে না, দুইটা থাক, মানে বেশি প্রেসার হয়ে যাবে। সিবিসি যেটা বলে ওইটা রক্ত নিবেন, রক্ত নিয়ে টেস্ট করাবেন, টেস্ট করলে সবকিছু থাকবে, আরবিসি, ডব্লিউবিসি, ব্লাড রেট অনেক সময় করে অনেক সময় করে না, এখানে আবার ইএসআর থাকে একসাথে। এগুলো দেখে আমরা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বেশি থাকে এই কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে, তাহলে আমরা বুঝবো যে অ্যামিবিয়ার একটা ইনফেকশন আছে এখানে। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশন এতটুকু গেল, লিখছেন তো না? বাকি আছে লেখা শেষ না? আচ্ছা দেখেন, ইনভেস্টিগেশনটা তো টেস্ট। হ্যাঁ টেস্ট টেস্ট এগুলো টেস্ট করি আর কি, রিপোর্টের জন্য দেখার জন্য অবস্থাগুলো, এগুলো টেস্ট বলা হয়। ইনভেস্টিগেশন গেল, মুছে দিলাম। এগুলো পরীক্ষা এমনি এমনি আসবে, আপনারা দুইটা দুইটা করে মুখস্থ করে রাখলে সহজ হবে আপনাদের জন্য। ট্রিটমেন্ট দেবো আমরা কি? ট্রিটমেন্ট একটা হচ্ছে যে পানি যাচ্ছে বডি থেকে অনেক বেশি, দুই নাম্বার হচ্ছে ইনফেকশন আছে। তাহলে একটা হচ্ছে যে আমরা প্রথমে যে পানি যাওয়াকে বা বডি থেকে যদি এক্সেসিভ পানি চলে যায় এটাকে বলা হয় থাকে ডিহাইড্রেশন। তাহলে কারেকশন অফ ডিহাইড্রেশনের সাইন কি ওটা ক্লাসে পড়িয়েছিলাম, যে পানি যখন বেশি যায়, হ্যাঁ শানকে নাই বলে এটা ইংলিশে। দুই নাম্বার ব্লাড প্রেশার কমে যাবে, তিন নাম্বার জিহ্বা শুকিয়ে যাবে, চার নাম্বার পালস বেড়ে যাবে, পালস বেড়ে যাবে, হ্যাঁ পেট বসে যাবে, আসলে ইয়া না এ নাই এখানে, প্রেশার কমে যাবে, পালস বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে তো মোটামুটি, তাহলে আমরা ওইগুলো ডিহাইড্রেশন বলবো। যদি এগুলো দেখি যে অনেক বেশি তার এরকম ডিসেন্ট্রি হচ্ছে, আমরা এগুলো দেখলে বুঝতে পারি এটা তো ডিহাইড্রেশন আছে এখানে, তাহলে ডিহাইড্রেশন কারেকশন করতে হবে, এবং যে কারণে ডিসেন্ট্রি হয়েছে অ্যামিবিয়ার কারণে ওইটার জন্য ওষুধ দিতে হবে আলাদা। তাহলে প্রথমে আমরা বলবো যে কারেকশন অফ ডিহাইড্রেশন এক নাম্বার। এক্ষেত্রে কারেকশনের জন্য আমরা স্যালাইন দিতে পারবো, ওরাল স্যালাইন, ওর স্যালাইন যেটাকে বলা হয়, ওর স্যালাইন বা পানি জাতীয় জিনিস বেশি খাবে, কারণ বমি হলে ইমিডিয়েট আমরা ফ্লুইড দিতে হয়, কিন্তু ডিহাইড্রেশন হতে হতে তার সময় লাগে, এই সময়ের আগে এসে চলে আসে ডাক্তারের কাছে। এই জন্য আমরা বলবো যে ওর স্যালাইন খাবেন বা পানি বেশি খাবেন, যাতে ডিহাইড্রেশনটা না হয়। কারেকশন অফ ডিহাইড্রেশন কিভাবে করবে? ফ্লুইড দিয়ে। ফ্লুইড কি মুখে খাইতে পারে, বেশি হলে আইভি আমাদের নরমাল স্যালাইন, আর এটা নরমাল স্যালাইন লাগে না, এটাতে লাগে শুধু ওর স্যালাইন দিলেই হয়। কিভাবে দিবে? ফ্লুইড, আমি ফ্লুইড লিখে দিলাম শুধু, ফ্লুইড যা খায় মুখে দিতে পারেন, হাতে দিতে পারেন, পেশেন্টরা মুখে খাইতে পারে। দুই নাম্বার স্পেসিফিক ট্রিটমেন্ট দেব আমরা এখানে, যে এমিবা আছে এমিবাটাকে আমরা মারতে হবে এখানে। এই হ্যাঁ অ্যামোক্সিসিলিন দিবেন এখানে নাকি মেট্রোনিজল দিবেন? এখানে নিউট্রিশনের ইয়া করতে হবে, নিউট্রিশন, যাতে ভালো খাবার খায়। দেওয়া তো সবই যায় ভাই, পরে তো রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাইলে আমরা অ্যামোক্সিসিলিন আসলে এখানে ইউজ করেন, অ্যামোক্সিসিলিন করলে মার্ডার হয়ে যাবে রোগী। হ্যাঁ হ্যাঁ নিউট্রিশন, হ্যাঁ দুই নম্বর লিখতে পারেন পাশে, এটার সাথে একত্রিত লিখতে পারেন, কারেকশন অফ ডিহাইড্রেশন উইথ নিউট্রিশন, বা নিউট্রিশন মেইনটেনেন্স করতে হবে, মেইনটেনেন্স মানে খাবার দাবার খাইতে পারতেন, নাহলে সে তো বিছানায় পড়ে যাবে। নিউট্রিশন মেইনটেনেন্স। তিন নাম্বার আমরা বলবো স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট দিয়ে অ্যামোক্সিসিলিন দিলে মার্ডার হয়ে যাবে রোগী। অ্যামোক্সিসিলিন জি দাও না, ফিপ্রো দাও না। এখানে প্যাটের অ্যামিবিক ডিসেন্ট্রি আসলেই চিন্তা করতে হবে গ্রাম নেগেটিভ। আচ্ছা আমরা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এগুলো মাইক্রোবায়োলজি পড়া। নিউট্রিশন মেইনটেনেন্স, পুষ্টিকর খাবার দিতে হবে, এটা স্পেসিফিক দিব আমরা। হ্যাঁ গুড। স্পেসিফিক এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে মেট্রোনিডাজল, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় হাতিয়ার এটাকে মারার জন্য। ফ্লাজিল, ম্যাট্রিল যা বলেন আর কি, ফ্লামিড যা আপনাদের ভাষায় যা আছে, ওরাল দিব আমরা এটাকে। স্যার অনেকে স্যার ডাইরেক্ট দিয়ে দেয় স্যার আচ্ছা হ্যাঁ বলি হ্যাঁ, এগুলো তো বলা দরকার আপনাদের। সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন
আমরা যখন অ্যান্টিবায়োটিক বানাই, মানে ফার্মাকোলজি যারা অ্যান্টিবায়োটিক বানায়, তারা দেখে যে ব্যাকটেরিয়া আছে সে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, মানে তার একটা গ্রাম স্টেইন করা হয় আর কি, মানে ওই ব্যাকটেরিয়াকে নিয়ে তারা রং করে, কালার টালার করে করে দেখে যে সে কি গ্রাম, তাদের ভাষা আর কি এটা। তো তাদের এর উপর ভিত্তি করে তারা অ্যান্টিবায়োটিক বানিয়েছে, যে একটা কাজ করে পজিটিভের বিরুদ্ধে, যেগুলো পজিটিভ ওগুলো মারবে, আর কাজ করবে নেগেটিভের বিরুদ্ধে, আরেকটা কাজ করবে সবকিছুর বিরুদ্ধে। তো সিপ্রোফ্লক্সাসিন যেগুলো আছে এইগুলোতে গ্রাম পজিটিভ নেগেটিভ কম্বিনেশন থাকে, সিপ্রোফ্লক্সাসিন, সেফট্রাক্সোন, এগুলোতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কম্বিনেশন থাকে। কিন্তু মেট্রোনিডাজল বেশি স্পেসিফিক নেগেটিভের জন্য, কিন্তু নেগেটিভ হচ্ছে এটা অ্যামিবিয়া এন্টারমিস্টোরিক যে নেগেটিভ, এটাতে স্পেসিফিক এটা দিলেই চলে, এক্সট্রা কেন দেই না, কম্বিনেশন কেন দেই না? যদি কাজ নাই বডিতে তাও অ্যান্টিবায়োটিক দিলাম, শেষ পর্যন্ত রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই জন্য ওয়ার্ল্ডের মধ্যে এখন চলতেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করার জন্য যত কম পাওয়া অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। কিন্তু দেখা যায় যে আমরা না জেনে বড় অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে দিই, কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক যেগুলো আছে কাজ করবে নেগেটিভের বিরুদ্ধে, পজিটিভ দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তী পজিটিভ কোনো অর্গানিজম তার অন্য কোনো রোগ হলে এটা কাজ করবে নাকি? তো সে তো তার জীবনটা আমি শেষ করে দিলাম। এই জন্য দেখা যায় যে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক যেগুলো আছে এগুলো অ্যামোক্সিসিলিন এগুলো কাজ করে না ওয়ার্ডে, কারণ কি সে আগে থেকে খাই আসে এগুলো, মানে না বাড়তে শুধু খায়, যা পায় তাই খাই ফেলে। তো সেকেন্ড লাইন থার্ড লাইনে চলে যেতে হবে, পরবর্তীতে ম্যারোব্যানাম আছে একটা, আর কিছু না থাকলে তো রুগীর এটা দিতে হয় শেষ পর্যন্ত, কিন্তু রুগীর জীবনটাকে বিপন্ন হয়ে যায়। এই জন্য আমাদের আসার উদ্দেশ্য এটা যে আমাদের দ্বারা যাতে রুগী কষ্ট না পায় বা রুগী যাতে কোনো থ্রেট না আসে। আমরা অ্যান্টিবায়োটিক দিব, অবশ্যই ডোজ ঠিক রাখে, কোনো অ্যান্টিবায়োটিক একদিন দুই দিন নাই, মিনিমাম মেট্রোনিডাজল মিনিমাম ডোজ 3 দিন, তিনটা করে 3 দিন মিনিমাম। বাসায় কি হয়, যদি পেটের সমস্যা হয় একটা খাই ফেলে, মেট্রিক খাই ফেলে, একটা পেট ভালো হয়ে গেছে, দুইটা খাই আর খাবো না। কিন্তু এটা ডোজ কমপ্লিট না করলে পরবর্তী মেট্রিকটা কাজ করবে না গিয়ে, আর পরবর্তী যখন এই ডিসেন্ট্রি হবে তখন আর কাজ করবে না, তখন শেষ, আমার তো হাতে অ্যান্টিবায়োটিক নাই ভালো, পরবর্তীতে আবার কম্বিনেশন দিতে হবে, কম্বিনেশন দিলে পজিটিভের বিরুদ্ধে পরবর্তী যেগুলো কাজ করতে এগুলো কাজ করবে না। তাইলে আমাদের একটু ওয়াইজ মানে হইতে হবে আর কি, ডিসেন্ট্রি থাকলে আমরা দিব মেট্রোনিডাজল ওরাল, না হলে আইভি বা হাতে ক্যানোলা দিয়ে। সপ্তাহ পর্যন্ত এই 3 থেকে 7 দিন বা 10 দিন ইউজ করা যায় মেট্রোনিডাজল, 3 থেকে 5 দিন দিলে রোগী সুস্থ হয়ে যায়। এটা বলতেছি করে নাই তখন কম্বিনেশন দিবেন, তখন সিপ্রো মেট্রো কম্বিনেশন করে দিয়ে 3 দিন পর, কিন্তু প্রথম লাইনে তো সিপ্রো দেওয়া যাবে না, মেট্রো দিতে হবে। কিন্তু আমার কাছে এটাই স্পেসিফিক, তখন দুইটা দিয়ে কেন, পরবর্তীতে নেগেটিভটা ওই নেগেটিভটা মিলে যদি তার একটা কিছু করে দেয় আর কি, এসে পাওয়ার বাড়ানোর জন্য। কিন্তু প্রথমে এটাই খাওয়াইতে হবে বাচ্চাকে। বাচ্চা যখন মানে বকর দুধ খাওয়া শেষ করে তখন ওই সুজি জাতীয় খাবার বা কলা স্ম্যাশ করে বা ভর্তা মতো করে, অথবা আমার খাওয়াইতে হয় খিচুড়ি একেবারে নরম করে, প্রথমে বাদ দিয়ে দিলে মুসিবত লাগবে, তার গলা আটকে যাবে, তার লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে। ঠিক এরকম হবে ব্যাপারগুলো। তাহলে আমরা দিব যে ওরাল মেট্রোনিডাজল। এগুলো 400 করে পাওয়া যায়, কিন্তু আপনারা জানেনই। 400 মিলিগ্রাম এটা হলে দিবেন 5 থেকে 7 দিন। 500 দিবেন না, 500 এটা আইভি তে বেশি ইউজ হয়। 500 আছে, 400 আছে। তারপরে 500 যেটা আছে এটা শুধু আইভি তে বেশি ইউজ হয়, আইভি তে 500, যদি আমি ক্যানোলা দিয়ে দিই 500, ওটা স্ট্রেংথ, এটা 400 দিব আমরা, 500 দিব না। 500 যেটা ইউজ হয় এটা গাইনির প্রবলেমের জন্য ইউজ হয়, এখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বাচ্চাদের জন্য অর্ধেক দিবেন, আর অর্ধেক আছে যদি দিন আপনারা আর ভাঙে অর্ধেক দিবেন, 100 বানাই দিবেন। যে কোনো বয়সে জি, যে কোনো বয়সে বাচ্চার ক্ষেত্রে 200 না না, যে 9 বছরের আগে মনে হয় মেট্রোনিডাজল ইউজ করা যায় না। সিরাপ এই যে সিরাপটা এই জন্য তার বানাইছে, মানে মুখে হয়তো দিতে পারবেন না আর কি, এটা পেটে ব্যালেটেবল হবে না, মানে পেটে যে এটা অ্যাবজর্ব হবে এরকম তার কোয়ালিটি ওই সময় গ্রো করবে না। অথবা আছে টিনিডাজল, একটা ওষুধ আছে, এই মনেন জি হ্যাঁ 1 মিলিগ্রাম।
1 গ্রাম হবে, বই কি ভুল লিখলো, গ্রাম হবে, মিলিগ্রাম তো জীবন হবে না। এগুলো তার ঘুমের ওষুধ না যে এটা 1 গ্রাম দিয়ে 1 মিলিগ্রাম দিয়ে বসাই দিব। তাহলে 1 গ্রাম 12 ঘন্টা অন্তর অন্তর খাবে, সে 3 থেকে 5 দিন খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এখন তো আসলে বলছে ওষুধ দেবে। এটারে ইয়াতে পাওয়া যায় কি বলে ফার্মেসিতে ট্রিনিডাজোল ডিএস নামে পাওয়া যায়। 1 গ্রাম হিসেবে ট্রিনিডাজোল ডিএস হিসেবে পাওয়া যায়, এই নামে শেষে ডিএস লাগানো আছে, ডুয়াল স্ট্রেংথ, এটা তারা ইউজ করে আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা, টি জল হিসেবে পাওয়া যেতে পারে, আর প্রোটোজিন হিসেবে পাওয়া যায় এই। হ্যালো জি, তাইলে মোটামুটি আমাদের এটা শেষ, ঠিক আছে না? কোনো সমস্যা নেই তো এমএক ডিসেন্ট্রি বুঝতে? তাহলে 500 আছে, 1 গ্রাম আছে, 1 গ্রাম দিবেন এখানে। 1 গ্রাম বলতে কত বুঝে? 1000 মিলিগ্রাম। এটা তো ছোট, এটা সবাই বুঝে। 1000 মিলিগ্রাম একটা। 500 দ্বিগুণ, 500 দিটা হলে এটা 1 গ্রাম হবে। তাহলে আমাদের ডিসেন্ট্রির মধ্যে অ্যামিবিক শেষ। আচ্ছা, কমপ্লিকেশন মানে আপনাদের কিছু আছে এখানে, কমপ্লিকেশন একটা দুটো কমপ্লিকেশন লিখে দিই তাড়াতাড়ি, আপনারা তাড়াতাড়ি লেখেন কমপ্লিকেশনস। 1 নাম্বার হচ্ছে অ্যামিবিক হেপাটাইটিস হতে পারে, অথবা অ্যামিবিক লিভার অ্যাবসেস হতে পারে। জি, জটিলতা সমস্যা, যদি আপনি ট্রিটমেন্ট না করেন সময় মতো, যেই সমস্যাগুলো তার হবে, অ্যামিবিক হেপাটাইটিস। 2 নাম্বার হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, এটা খুব জটিল, অনেক কষ্ট পায় রোগীরা, এটা ড্রেন করতে অনেক কষ্ট হয়। লিভার অ্যাবসেস, হ্যাঁ এটা স্যার কি ধরনের? আমি বলছি ইনশাআল্লাহ, লেখা দেখে ফেলেন। অ্যামিবিক হেপাটাইটিস হচ্ছে যদি আমরা পেটের মধ্যে অ্যান্টামিবা হিস্টোরিটিকার কারণে যে ডিসেন্ট্রি হলো, তো এটা যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে সে আমাদের ক্ষুদ্রান্তর বা বৃহদান্তর থেকে এটা ভেদ করে রক্তে ঢুকবে। আমরা জানি যে পাকস্থলীর যতগুলো মানে খাবারের শোষণের পথ আছে রক্তের মাধ্যমে হয়, ওগুলো সবগুলো লিভারে পৌঁছে, তো অ্যান্টামিবা হিস্টোরিটিকাও লিভারে চলে যাবে, গিয়ে প্রথমে সে ইনফেকশন করবে, এটাকে বলা হয় অ্যামিবিক হেপাটাইটিস। আমরা জানি যে আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, হেপাটিক সেল যেখানে আছে এটাকে যদি আইটিস করে, মানে হেপাটিক সেল মানে হচ্ছে লিভারের কোষ বা যকৃত কোষ, যদি অ্যামিবিয়ার মাধ্যমে রক্তের মাধ্যমে সে ইয়াতে পৌঁছে, লিভারে পৌঁছে, তো লিভারের জন্য সে একটা খারাপ কাজ করে, এটা হচ্ছে হেপাটাইটিস করে থাকে। লম্বা সময় পর তার ডিসেন্ট্রি ছিল, হিস্ট্রি নেওয়া যায়, পরবর্তী দেখা যাচ্ছে চোখ হলুদ নিয়ে আসছে, অ্যামিবিক হেপাটাইটিস। তারপর আছে লিভার অ্যাবসেস, যদি আমি তাও ট্রিটমেন্ট না করি তাহলে অনেকগুলো একসাথে বসে যাবে এখানে, এবং সে এই কোষগুলোকে ধ্বংস করে একবারে রাউন্ড রাউন্ড শেপের একেবারে দলা পাকাই ফেলবে এখানে, এবং এগুলোকে বলা হয়ে থাকে চকলেট সিস্ট, মানে চকলেটের মতো হয়ে যায় এখানে, লিভার থেকে রক্তক্ষরণের মাধ্যমে বা লিভার থেকে যে এক্সক্রিশন জমে ছোট ছোট এক একটা দলা হয়ে যায়, ওটাকে অ্যাবসেস বলা হয়ে থাকে আর কি পরবর্তীতে, এবং এটাকে পরবর্তীতে ম্যানেজ করা খুবই কষ্ট হয়, পেট দিয়ে ড্রেন করতে হয়, এগুলো মানে জটিলতা অনেক বেশি। তাহলে লিভার অ্যাবসেস হচ্ছে যদি অ্যান্টামিবা হিস্টোরিটিকার কারণে হেপাটাইটিস হয়, বা হেপাটাইটিসের পরবর্তীতে সে আরো কোনো ট্রিটমেন্ট না পায়, পরবর্তীতে সে লিভারের কোষগুলোকে ধ্বংসের মাধ্যমে অ্যাবসেস তৈরি করে, এটাকে বলা হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস। বুঝছেন তো না? শেষ। এটা আমাদের, এবার আমরা বলবো ব্যাসিলারি ডিসেন্ট্রি। গত ক্লাসে একজন এখানে বসছিল যে, উনি কই? আজকে আসে নাই? ওনার বাড়ি কোথায়? এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি। আচ্ছা, তাহলে আমরা ব্যাসিলারি ডিসেন্ট্রি পড়েছিলাম। ব্যাসিলারি ডিসেন্ট্রি যে কারণে হয় ক্লাসিফিকেশনের মাধ্যমে, এটাকে বলা হয় শিগেলা, এটাকে আমরা শিগেলোসিস বলতে পারি। এই শিগেলার মধ্যে 4টা 5টা প্রজাতি আছে যেগুলো এই ব্যাসিলারি ডিসেন্ট্রি করে বা রক্ত আমাশয় করে থাকে।
তো আমরা ওইগুলো জানার দরকার নেই, অনেক পড়া এগুলো। আমরা জানবো ব্যাসিলারি ডিসেন্ট্রি কার মাধ্যমে হয়, শিগেলার মাধ্যমে হয়, এটাতে রক্ত যায় পায়খানার সাথে। আমরা সিমটম জানবো এখানে। সিমটমস আগের মতো ডায়রিয়া, অবশ্যই মিক্সড উইথ ব্লাড হবে, এখানে মিউকাস কম থাকবে। ডায়রিয়া স্যার আমি এখানে আজকে আসি নাই স্যার, এই অনলাইনে ক্লাস করতে যাই। পেশেন্ট ভয় পেয়ে যেটার কারণে। and mucus একটু লিখেছেন তো না, তাই না? এখানে আগেরগুলো আছে প্রায় 4টা একরকমই, একটা একটু ডিফারেন্স আছে। প্রথমটা হচ্ছে যে ডায়রিয়া মিক্সড উইথ ফ্রেশ ব্লাড এন্ড মিউকাস। আগেরটার মতোই এখানে ফ্রেশ ব্লাডটা মেইনলি পাওয়া যায় আর কি, একবারে মনে হয় যে তাজা রক্ত যাচ্ছে পায়খানার সাথে। তো পেশেন্ট ভয় পেয়ে যায় কি হলো আমার। দুই নাম্বার হচ্ছে কোলিক অ্যাবডোমিনাল পেইন থাকবে, একেবারে কামড়া। মানে ভিতরে হ্যাঁ হ্যাঁ জি জি, বারবার নক করে এরকম আর কি, কিছুক্ষণ পর পর হয়। কত কিছু বলে, খুব মারাত দে এটাও বলে, পেট করাত দে এটাও বলে। মানে এগুলো হচ্ছে আমাদের রুগীদের ভাষা আর কি, আমরা তো বুঝতাম না প্রথমে যে করাত দে কি বলে, এগুলো তো বুঝি না। মানে বুঝি না, প্রথমে বুঝতাম না, কি করবো এখন, আমাদের চট্টগ্রামের না যেহেতু, পরে এগুলো বুঝি। হ্যাঁ তা আমরা ওই ওয়ার্ডে থাকি, বাড়ি কুমিল্লায়, চান্দিনা। 3 নম্বর হচ্ছে নজিয়া ভমিটিং, বমির ভাব, বমি বমি। 4 নম্বর হচ্ছে ফিভার, ম্যালেজ, উইকনেস। জ্বর থাকবে, গা ব্যথা থাকবে, ম্যালেজ মানে গা ব্যথা, উইকনেস হচ্ছে দুর্বলতা। 5 নম্বর হচ্ছে ইনক্রিজ থার্স্ট, মানে তার অনেক তৃষ্ণা পাবে এবং মুখ শুকিয়ে যাবে। থার্স্ট থাকলে তো থাকবে, কারণ রক্ত যাচ্ছে এখানে, রক্ত কমে গেলে বডিতে এমনি ফ্লুইড কমে গেলে তো এমনি নরমালি সে তৃষ্ণার্ত হয়ে যায়। ম্যালেজ মানে গা ব্যথা, জি ম্যালেজ, বডি পেইন, অস্বস্তি একটা ভাব, কেমন যেন ভালো লাগে না এরকম বলবে। কুমিল্লায় তো নোয়াখালী রে বলে, বরিশাল রে বলে বলে আর কি, আমি সেটা জানি না আসলে, আর আমি এগুলোতে বিশ্বাস করি না। মানে এটা আবার আমাদের ইসলামের পরিপন্থী কথাবার্তা আর কি, যে কোনো একটা এলাকার মানুষকে এরিয়া রিজনের ভিত্তিতে কোনো কিছু বলা যাবে না, বললে আবার মুসিবত, এই আর কি। সব জায়গাতে ভালো খারাপ থাকতে পারে। ইনক্রিজ থার্স্ট মানে তৃষ্ণা বেড়ে যাবে, ড্রাইনেস অফ মাউথ, মুখ শুকিয়ে যাবে। লিখে ফেলেন তাড়াতাড়ি, আবার দিয়ে দিতে পারেন। হ্যাঁ কাছে কাছাকাছি, এই 10-15 মিনিট লাগবে যেতে এখান থেকে। স্যার কি মাত্র ইন্টারনেটে জয়েন করলেন? ইন্টারনেট শেষ? না না শেষ হয়নি, শেষ হবে। মানে ভাইস চ্যান্সেলর পড়ে গেছে। হ্যাঁ ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র। তাহলে আমাদের লেখা শেষ না? এরকম ওয়াহিদ স্যার এখন ব্যস্ত, এই জন্য আসেন না, উনি এখন চাঁদপুর আছেন, ওইখানে ডিউটি। হ্যাঁ আমাদের তো সমস্যা চলে যেতে হবে। আচ্ছা আমরা পড়েছি এখন সিমটমস,
সাইন দেখতে হবে একটু, এই সাইনটা একটা দুইটা ইম্পর্টেন্ট, কারণ রক্ত যাচ্ছে তার, রক্ত গেলে সে এক টক্সিক থাকবে, মানে একেবারে মানে যে ইরিটেটেড এরকম অবস্থা, পেশেন্ট লোক টক্সিক। Patient may be toxic. 2 নাম্বার টেন্ডারনেস থাকবে, ডাক্তার হাত দিয়ে পেটের মধ্যে ব্যথা হবে রোগীর, মেইনলি ইন দা রাইট, আগে ছিল রাইট এখন হলো লেফট, এটা লেফট আইলিয়াক ফসা লিখে দিয়েছি তাহলে এখানে অবশ্য আইলিয়াক ফসা, আমি বলবো এটা কি। 3 নম্বর হচ্ছে আমরা যেহেতু আমরা বলেছি ড্রাইনেস আছে মাউথে, তাইলে আমরা কি পাবো এখানে, আমরা ডিহাইড্রেশনের সাইন পাবো, সাইন্স অফ ডিহাইড্রেশন কোথায়? হ্যাঁ হ্যাঁ মেইনলি, জি সাইন্স অফ ডিহাইড্রেশন কি আছে এখানে আমরা বলেছি কিছুক্ষণ আগে, যে ড্রাইনেস অফ মাউথ থাকবে, ড্রাই টাং, কি যে বললেন শানকেনাই, শানকেনাই, হাইপোটেনশন, এই তিনটা থাকবে। পেশেন্ট মে বি টক্সিক, 1 নাম্বার পেশেন্ট একেবারে মানে খুব ইরিটেট থাকবে, মনে হচ্ছে খুব টেনশনে আছে, অস্বস্তিতে আছে, এটাকে টক্সিক বলবো আমরা এখানে। 2 নাম্বার হচ্ছে যে টেন্ডারনেস, মানে ধরলে ব্যথা হবে রোগী পেটের মধ্যে, কোন জায়গায়? মানে লেফট আইলিয়াক ফসা, আগে দেখাইছিলাম রাইট, এখন বলবো লেফট, যে পেট এরকম হয়, নাভি হয় এটা, এটা এই জায়গাটা বলা থেকে লেফট আইলিয়াক ফসা। আমাদের যে হাড্ডি আছে এই হাড্ডির এখানে যেটা, এটা হচ্ছে লেফট আইলিয়াক ফসা বা এইটা, এটা রাইট আর লেফট। প্রস্রাব ইনফেকশনের কারণে প্রস্রাব ইনফেকশনের মাঝখানে হয়, এটাকে বলা হয়ে থাকে হাইপোগ্যাস্ট্রিয়াম, মাঝখানেরটা যে গোলটা দিয়েছি আর পরেরটা মাঝখানেরটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, ওইখানে হয় ব্যথা, ওইখানে ব্লাডার থাকে। আর লেফট সাইডের মধ্যে এই মানে সিগালা আর কি, বেসিলার ডিসেন্ট্রি যেটা করে ওইটা এখানে গিয়ে বসে থাকে বেশি, ওইখানে বেশি ইনফেকশন করে, যার কারণে ওইখানে লেফট সাইডের মধ্যে ব্যথা হয়। এই আর ফ্রেশ যেহেতু ব্লাড যায় সেহেতু বোঝা যাবে যে সে আসলে বেশি ক্ষতি করছে এবং সে বাম দিকে বসে করছে, তাহলে প্রচন্ড ব্যথা নিবে, প্রচন্ড লেফট সাইডের মধ্যে ব্যথা হয়ে থাকে। এবং সাইন অফ ডিহাইড্রেশনের মধ্যে ড্রাই টাং, জিহ্বা একবার শুষ্ক হয়ে থাকবে, খানকানা আইস, চোখ বসে যাবে, আপনারা যেগুলো বলেন। হাইপোটেনশন মানে ব্লাড প্রেশারটা কমে যাবে, হাইপো মানে কম, হাইপার মানে বেশি, হাইপারটেনশন এখানে হাইপোটেনশন, ঠিক আছে। মেডিকেলের মধ্যে হাইপার হাইপো, হাইপার মানে বেশি, হাইপো মানে কম, যত জায়গার মধ্যে দিবেন আর কি। এই আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, র ম্যাটেরিয়াল যেগুলো বলে নেব, মানে অ্যামিবা ওই যে প্রথমটা যে অ্যামিবিক ডিসেন্ট্রি, এটার মেইন কারণ হচ্ছে র ম্যাটেরিয়ালস, মানে উইদাউট কুকিং ফুডস, ভেজিটেবলস, এবং যদি আপনি র কোনো বিফ খান, মানে কাঁচা মাংস যারা খায়, এবং যত সবজিগুলো আছে আপনার কাঁচা খেয়ে ফেলেন সিদ্ধ না করে, ফ্রুটস যদি না ধুয়ে খান, তাহলে এগুলো ফিকোরাল রুট বলে এটাকে, নাকি মুখ এবং পাইপের মাধ্যমে সে এন্টার করতে পারে বডিতে। তো মেইনলি মানুষের খাবারের হাইজিন যদি মেনটেন না করা হয় তাহলে আমরা বুঝবো যে সে অ্যামিবিক ডিসেন্ট্রিতে আক্রান্ত বেশি। রাস্তাঘাটে হ্যাঁ হ্যাঁ, যত মানে আজেবাজে জিনিস আছে, রাস্তায় আমি খাইলাম এটা একটা সমস্যা, এরপরে ফলমূল ধরে খেয়ে ফেললাম, আপেল পাইলাম খেয়ে ফেললাম, এরকম সবজিগুলো সিদ্ধ করলো না, এমনি কেটে খেয়ে ফেললো, গাজর কেটে, শশা কেটে খেয়ে ফেললো, সার এবং বিভিন্ন ধরনের বীজ ওইগুলো দিয়ে আমি মেরে ফেলে, এটা হইতে পারে, এখন ফরমালিন দেয়।
ফরমালিন দিলে অবশ্যই আরো সমস্যা করে, ফরমালিন দিলে আমিও থাকে না আর কি। বাজার থেকে যে কোনো কিছু আমরা সবই ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটস। তো কেউ রাখেই না বা সময় কি বাংলাদেশের তো এগুলো ভালো খাবার খেলে তার সমস্যা হয়, খারাপ খাবার খেলে সমস্যা হয় না। এটাই সময়, এটাই কিন্তু nature। আপনি যদি দেশের বাইরে যান না, দেখেন সব ফ্রেশ খাবার, পেট মানে সহ্য করছে না, এখানে সব সহ্য হয় এই আর কি, মানে পেট হয়ে গেছে আর কি, এই অবস্থা হয়ে গেছে। ব্যাসিলারির ক্ষেত্রে মেইনলি ব্লাড রিলেটেড ট্রান্সমিশন হয় এবং ফিকো ওরাল রুটের মধ্যে হতে পারে, দুইটাই হতে পারে। যদি ধরেন ব্লাডের মধ্যে আপনি কোনো ব্লাড ট্রান্সফিউশন করেছেন একটা, এই কি বলে যেন, কোনো কারণে ব্লাড ট্রান্সফিউশন হলো, এটাতে যদি শিগালার কোনো জীবাণু থাকে এটা হতে পারে। কিন্তু ডিসেন্ট্রির যে সমস্যা এটা মেইনলি খাবার থেকে হয়, শিগালাও যদি থাকে খাবারের মধ্যে তাহলে এটা হবে এই আর কি। যদি অ্যামিবা মেইনলি অ্যামিবাটা হয় খাবারের মধ্যে থেকে, তো বেসিক্যালি ডিসেন্ট্রিটা রক্তামশয় রোগী অনেক কম পাওয়া যায়, রক্তামশয় হয়েছে। খাদ্য টোটাল ডিজিজ আমরা এখন পর্যন্ত যত ধরনের ডিজিজ জানি ওয়ার্ল্ডে, খাদ্যের পার্সেন্টেজটা কত, যে খাদ্য থেকে জাস্ট সরাসরি বডিতে। এখন কোন ডিজিজ বলবেন, অনেক ডিজিজ তো আছে, যদি টোটাল টোটাল পার্সেন্টেজ এটা ড্রাগ টক্সিসিটি হচ্ছে, এটা কিছু ওয়ান কাইন্ড অফ ডিজিজ। তারপরে এখন ফুড থেকে আসতেছে, ওয়াটার থেকে আসতেছে, এয়ার থেকে হচ্ছে। তারপরে আমরা যখন ওই যে হেভি মেটালস যখন কেউ ইউজ করে, হেভি মেটালস পয়জনিং হচ্ছে এটা। হ্যাঁ, ফুডের পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি এখন মানুষ তো ফুড খায় 6 বেলা, বাংলাদেশে 3 বেলা খায়, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা সবাই 6 বেলায় খায়, 3 ঘন্টা ইন্টারভেল দিয়ে বা 4 ঘন্টা ইন্টারভেল দিয়ে। তো ফুডের পার্সেন্টেজ আমার মেবি, আমি তো পুরো জরিপ জানি না, কারণ জরিপগুলো এই ফুড পার্সেন্টেজ দিয়ে সরাসরি করে না, মানে মেডিকেলের যে যতগুলো আছে, তো তারা করে যে ডিজিজ বেসিসে, এই রোগটা ফুডের উপর কতটুকু ডিপেন্ডেন্ট। অনেক কিছু না খাইলেও হয়ে যায়, অনেক কিছু না খেলেও হয়ে যায়। আপনি যেগুলো বললেন রেডিয়েশনের কারণে হতে পারে, বাইরে তার কনজেনিটাল কোন অ্যানোমালির কারণে সে জন্মগতভাবে সমস্যাগুলো নিয়ে আসছে, আর হতে পারে। ফুডের পার্সেন্টেজ এভারেজ ধরলে 55% এর উপর হবে, কারণ ডিপেন্ডেন্ট মানুষ ফুডের উপরই। এবং ফুড পয়জনের কারণে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, যদি বলেন বাংলাদেশের অবস্থা খারাপ, ওয়ার্ল্ডের মধ্যে তো ফুড পয়জনের কারণে বেশি রোগ হয় এমন কম। জাপানে হয়, তারা র ম্যাটেরিয়ালস গুলো পুরো খায়, এই জন্য তাদের কার্সিনোমা স্টোমাক বেশি হয়, মানে স্টোমাকের মধ্যে ক্যান্সার বেশি হয়, তাদের খাবারের ডিপেন্ড। কিন্তু অন্যান্য ওয়ার্ল্ডের মধ্যে তারা খুব সচেতন এগুলো নিয়ে। এবং অন্য সুইজারল্যান্ড বা আপনি যদি ইউএসএ যান, খাবারের মধ্যে, খাবারের কারণে তাদের রোগ হয় কম, কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল যেগুলো আছে তারা খায় কিন্তু চলাচল করে কম, যার কারণে হার্টের রোগগুলো বেশি হচ্ছে। এটা খাবারের না, তার ডে টু ডে লাইফ লিডিং যে লাইফস্টাইল, এটা সমস্যা। তো এগুলো ডিপেন্ডেন্ট আর কি বিভিন্ন পরিবেশ। বাংলাদেশে যদি বলেন, তো বাংলাদেশে আমি বলবো 70% এর উপর অবশ্যই খাদ্য করছে, হ্যাঁ খাদ্য বিষয়ক ক্রিয়াগুলো সব গুলো করছে। তাহলে আমাদের মোটামুটি সায়েন্স শেষ। সায়েন্স শেষ হয়ে গেলে এখন আমরা পড়বো যে ইনভেস্টিগেশন কি করব। আগেরগুলো লিখে ফেললে হবে। আগেগুলো কি লিখেছিলাম? স্টুল, হ্যাঁ, রুটিন, মাইক্রোস্কোপি এক্সামিনেশন আর সিবিসি, এই দুটো লিখলে হবে। সিএসও তো করা হয়, কালচার সেন্সিটিভিটি করা হয় না, করা হয় যদি আরএমএ তে পাই না পাই আমি। আপনি যে বলছেন কালচার সেন্সিটিভিটি করা হয় যদি আরএমএ তে না পাই, বা আরএমএ তে আমার মনে হচ্ছে শিগালার যে ব্লাডি ডায়রিয়া নিয়ে আসছে বা ব্লাডি ডিসেন্ট্রি নিয়ে আসছে, তো সেমি করার পর দেখা যায় যে আমার মনে হচ্ছে কেমন যেন, কারণ মাইক্রোস্কোপের নিচে দিলেই সব একসাথে স্টুল তো স্পেসিফিক, তো শিগালার জন্য আনতে পারবো, অনেক মাইক্রোস্কোপ থাকতে পারে। যদি তার মনে হয় যে সিএস করবো, তো স্পেসিফিক হয়ে যাবে এটা যে শিগালা, স্পেসিফিকের জন্য শিগালা সিএস করা হয় থাকে, বা কালচার সেন্সিটিভিটি বলে। সিএস ওটা সব অপরিচিত থাকতে অনেকের সাথে, এটা কালচার সেন্সিটিভিটি, কালচার করতে হয় কালচার মিডিয়াতে। কালচার বলতে তার উপযোগী পরিবেশের মধ্যে বাঁচতে দেওয়া হয়, দিলে দেখা যায় যে সে আসলে গ্রো করছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে। আরেকটা আছে লিখে বলেছিলাম না, ট্রিটমেন্ট প্রথম ওইটার সাথে মিলিয়ে লিখে ফেলতে হবে। প্রথমে ফ্লুইড, এরপর নিউট্রিশন, শেষ ওটা 1-2 নাম্বার ওটা লিখে ফেলবেন। ফ্লুইডের মধ্যে ওআরএস দিতে পারি, অথবা বেশি রক্ত গেলে আমাদের আইভি ফ্লুইড দিতে পারি, ওটা আগেরটাই। প্রথমে ফ্লুইড ম্যানেজমেন্ট, পরে নিউট্রিশন মেইনটেনেন্স। এবার আমরা স্পেসিফিক লিখে দিব এখানে, স্পেসিফিক। এখানে আমরা যা বলছেন কিছুক্ষণ আগে, এগুলো কাজে লাগাইতে হবে এখন আর কি, একসাথে যেগুলো বলছেন।
দিতে পারি আমরা সিপ্রোফ্লক্সাসিন। জি ওই যে আগের যে অ্যামিবিক ডিসেন্ট্রি 1 নম্বর 2 নম্বর যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে ওগুলো লিখে ফেলবেন। এখানে আমরা লিখবো যে সিপ্রোফ্লক্সাসিন দিব, ফ্লক্সাসিন। স্পেসিফিকের মধ্যে জি জি, এটা স্পেসিফিকের মধ্যে। জি 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 জি। অ্যামোক্সিসিলিন কথা কাজ করে না এখন। এটা থেকে আগে লিখবেন জি 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 3 থেকে স্টার্ট। নরফ্লক্সাসিন। মোটামুটি এগুলো হচ্ছে স্পেসিফিক। 1-2 তো আগেগুলোই রোডক্সিন 512 বারলি অথবা নরফ্লক্সাসিন 512 বারলি অথবা এজিথ্রোমাইসিন 512 বারলি, এগুলো দিলে আমরা মোটামুটি ব্যাসিলার ডিসেন্ট্রিতে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো। এখন বাকি আমরা আমাদের এতগুলো থাক এসে আমাদের হেলমেট আমাদের এখানে বাকি ছিল মানে কমপ্লিকেশন না, কমপ্লিকেশন বাকি ছিল। আর ওই অ্যামিবিক ডিসেন্ট্রিতে রোগীদেরকে কিছু পরামর্শ দিতে হয় আর কি, দুটাতেই অ্যামিবিক ডিসেন্ট্রি পরামর্শ দিতে হয়। তো অ্যামিবিক ডিসেন্ট্রিতে পরামর্শ দিতে হবে যে আনকুকড, রান্না করা ছাড়া কোনো খাবার খাবেন না, এবং অবশ্যই বয়লিং ফুড খাবেন, মানে বয়লিং ওয়াটার খাবেন, সরি ফুড না। যখন ওয়াটার খাবে, পানি খাবে, পানিটা অবশ্যই সিদ্ধ করে ফুটানো পানি বা মিনারেল ওয়াটার খাবে, যাতে পরবর্তীতে ইনফেকশনটা আরো না বাড়ে। আর হচ্ছে যে ব্যাসিলার ডিসেন্ট্রিতে বলতে হবে যে দুধ জাতীয় খাবার বা পানি জাতীয় খাবার অবশ্যই যাতে এগুলো ফুটানো হয়, রান্না করা হয়, এবং অবশ্যই যাতে হাত ধোয় সবসময়, কারণ শিগেলা ফিকাল ম্যাটার্স থেকে বেশি ছড়ায় আর কি। তো অবশ্যই বাথরুমে আসার পর থেকে এবং খাওয়ার আগে দুইটাতে হ্যান্ড ওয়াশটা খুব জরুরি আর কি, এবং 2 হাত খুব ভালোভাবে ধুবে নখ সহ, তাহলে তার এটা এই সম্ভাবনাগুলো কমে যাবে। জি বলেন না। কি কি কোনটা? হুম আর যে একটা অপশন মানে আমরা যেটা বলি হুম দুটোর মধ্যে একটা ডিফারেন্স বা ডিফারেন্স হচ্ছে ব্রয়লার যে মুরগিগুলো পাওয়া যায়, মানে ফার্মের মুরগি যেগুলো বলে আর কি, তো ওইগুলিতে স্বাস্থ্যের জন্য উপকারী বেশি না, এগুলোতে টক্সিক ম্যাটেরিয়ালস, মানে এগুলোকে 3 মাসের মধ্যে বড় করা হয়। তো ওই ওষুধ যেগুলো দেয়, এই ওষুধগুলো মানে ওষুধ না সরি খাবার যেগুলো দেয় ফিডস, ওই ফিডস গুলো বেশি সুবিধার না, এই জন্য এগুলো অ্যাভয়েড করার যদি সামর্থ্য থাকে এগুলো না খাওয়া ভালো এই আর কি। আর যারা না পাবে তাহলে ইয়াগুলো খাবে না, কলিজা যেটা, লিভারটা খাবে না, কারণ লিভারটা সবকিছুর সেন্টার হচ্ছে লিভার, এখানে সে মেটাবলিক কাজ সবগুলো করে, মানে তাকে ভাঙন টঙন শত কিছু আছে, তো খাবারগুলো তো খাবার নির্যাস গুলো লিভারে গিয়ে জমা হয়। তো অ্যাটলিস্ট যাতে লিভারটা আমরা অ্যাভয়েড করি, লিভারটা না খাই, তো স্বাস্থ্যটা অ্যাটলিস্ট ভালো থাকবে। কিন্তু এগুলো উপাদেয় না আর কি স্বাস্থ্যের জন্য। এখন তো আগে 2-3-4-5 বছর আগে বা 6-7 বছরে দেখবেন যে চিকেন ফ্রাই, তারপরে শিক কাবাব, গ্রিল এগুলো কিন্তু অনেক কম ছিল রেওয়াজ। 10-5-6 বছরের মধ্যে এগুলো অনেক বেড়ে গেছে, কারণ ওই মুরগি আসছে। কিন্তু কক দিয়ে তো করে না কখনো, করে তো এগুলো দিয়ে, কক দিয়ে এগুলো হয়তো না, কক যেটা খাবারটা দেয় না, ককের যে মানে যে গ্রোথ এবং যেই সার্কামস্টেন্স আছে, সে আসলে পরিবেশের জন্য উপযোগী খাপ খাইতে পারে, ওইটাকে আপনার ছেড়ে দিলে সে মরে যাবে 1-2 দিনের মধ্যে।
মানে তাকে অল্প সময়ের মধ্যে দিয়েই তাকে বড় করা হয়েছে আর কি, স্বাস্থ্যের জন্য উপযোগী না এই আর কি। আর দেশি মুরগি খেতে হলে সবচেয়ে ভালো। এই কমপ্লিকেশনের মধ্যে এখানে হইতে পারে আর্থ্রাইটিস, সেগুলো আর্থ্রাইটিস করতে পারে। আর্থ্রাইটিস মানে হচ্ছে পেইন ইন দ্য জয়েন্ট, সেগুলো মেনিনজাইটিস করতে, মেনিনজাইটিস। আর্থ্রাইটিস, মেনিনজাইটিস এগুলো সেগুলো করতে পারে, আর দিব না আমরা। আর্থ্রাইটিস মানে হচ্ছে এই রক্তের মাধ্যমে এসে ছড়িয়ে পরবর্তীতে আমাদের জয়েন্ট স্পেসের মধ্যে বসতে পারে এবং জয়েন্টের মধ্যে সমস্যা করতে পারে। যদি আমাদের জয়েন্টের সমস্যা হয় বা জয়েন্টের ইনফ্লামেশন হয়, এটাকে আর্থ্রাইটিস বলা হয়ে থাকে। আর্থ্রাইটিস মানে জয়েন্ট পেইন বা জয়েন্টের ইনফ্লামেশন। আর মেনিনজাইটিস হচ্ছে আমরা বলেছিলাম মেনিনজাসের ইনফ্লামেশন, ব্রেনের কাভারিং, ডুরামেটার, রাইগোমেটার, পায়োমেটার এগুলো কোথাও যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, এটাগুলো মেনিনজাইটিস বলা হয়। পরিবারের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে? মেনিনজাইটিস হলে খুব কম ফিরে। জি, আর্থ্রাইটিস অনেক কারণ হইতে পারে এবং এটা পুরো পরিবারের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে? এটা তো অনেক প্রকার, আসলে অনেক প্রকার। অস্টিওআর্থ্রাইটিস, গাউটের জন্য আর্থ্রাইটিস হয়, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেকগুলো আর্থ্রাইটিস আছে। এই আর্থ্রাইটিস গুলো না একটার মতো করে। হ্যাঁ, বাত ব্যথা, এটা তো বাত ব্যথা বলে জানি, কিন্তু এটা তো অনেক প্রকার আছে। কোন প্রকারে পড়বে এটার উপর ডিপেন্ড করে তার ট্রিটমেন্ট। অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আপনি এটাকে তার ফিরিয়ে আনতে পারবেন না। অস্টিওআর্থ্রাইটিস হলে তার ফিরিয়ে আনতে পারবেন না, তার শুধু ম্যানেজমেন্টে রাখতে হবে ওষুধ দিয়ে। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস মানে তার নাম অস্টিওআর্থ্রাইটিস, যেমন আমার নাম শরীফ, আমার নামই শরীফ, বাংলা নাই আর কি, তার নাম অস্টিওআর্থ্রাইটিস হিসেবে জানে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা আর্থ্রাইটিস, এটা একটা ধরন যেটা মহিলাদের মধ্যে বেশি হয় এবং 40 এর পরে এটা খুব বেশি প্রিডমিনেন্ট থাকে। এবং এটা আসলে মানে যদি ট্রিটমেন্ট না যায়, পরবর্তীতে সে জয়েন্ট স্পেস গুলোকে আস্তে 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 শেষ করে ফেলে। কি কারণ হয়ে থাকে আপনার এটা? রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে অনেক কারণে। একটা হচ্ছে যে আমাদের যে বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তন্ত্র আছে আর কি, সে যদি অ্যাবনরমালি রিঅ্যাক্ট করে আমাদের জয়েন্টের বিরুদ্ধে, তখন এটা বেশি হয় আর কি রিউমাটয়েড আর্থ্রাইটিসটা। তো এটাকে আমরা মডুলেশন করে রাখতে হয় আর কি। মডুলেশন করতে বলতে আমাদের ধরেন এখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা তন্ত্র আছে, তো তন্ত্রের মধ্যে সে পুরোটাকে জানে আমি নর্মাল বডি, তার বডি সে জানে। তো কোনো সময় তার মনে হয় যে জয়েন্টটা আমার না, তখন সে এখানে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। বা জয়েন্টের কোনো যদি নর্মাল মানে তার স্ট্রাকচার আছে, কোনো যদি একটু অ্যাবনরমাল মনে হয় তার, তো সে এখানে উল্টাপাল্টা রিঅ্যাকশন আরম্ভ করে। তখন কি করতে হয়, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা তন্ত্রটাকে চাপায় রাখতে হয় ওষুধগুলো দিয়ে। এই আর কি, এগুলো জটিল, মানে এগুলো পড়লে আমরা হয়তো আসতে সামনে থাকার কথা। রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো আমরা তখন বিশদ আলোচনা করবো, কোনটা হলে কখন কি করব, কোনটা কখন হয়, কার হয় বেশি, কি কারণে হতে পারে, এগুলো। এখন আমাদের টাইম চলে যাবে, ওই দিনের মতো আপনার বসে থাকতে হবে। তাহলে আমাদের কমপ্লিকেশন শেষ, আর্থ্রাইটিস এবং মেনিনজাইটিস। আমরা এখন করবো যে হেলমিনথিয়াসিস নিয়ে। হেলমিনথিয়াসিস, এর সাথে সবাই পরিচিত, একেবারে বাচ্চাকাল থেকে এই পর্যন্ত। আগে এই সমস্যাগুলো বেশি ছিল। কৃমির উপদ্রব, হেলমিন্থ মানে কৃমি। কৃমি দ্বারা যদি আমাদের কোনো কেউ ইনফেক্টেড হয় বা সে আক্রান্ত হয়, তাকে আমরা হেলমিনথিয়াসিস বলি এটাকে। এটা সবার লাগবে একেবারে, নিজের ঘরের জন্য, রোগীর জন্য, নিজের জন্য, সবকিছুর জন্য। তো এটা একটু ভালো জানতে হবে, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করবো। এখন আমরা জানতে হবে আসলে কোন কোন কারণে বেশি হেলমিনথিয়াসিস সমস্যাগুলো হয়। আমরা জানি হেলমিন্থ হচ্ছে যে কৃমি, এটা অর্থ হচ্ছে কৃমি। হেলমিন্থ এটা অর্থ কৃমি, জানলে হবে আর কি। আমরা একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন জানবো না এখন, আমরা জানবো যে এটার কমন কি পাওয়া যায়। না, কমন আগে নামগুলো জানতে হবে, সে কি কি ফর্মে আমার বডিতে আসে। কেউ বলে ফিতা কৃমি, কেউ গুড়া কৃমি, হ্যাঁ গোল কৃমি। তো এগুলো কি নামে পাওয়া যায় এগুলো জানতে হবে আমাদের, নাহলে তো সবই গেল।
কমন হেলমিন্থ লেখেন, কমন হেলমিন্থ ইন বাংলাদেশ। বিডি মানে বাংলাদেশ। জি প্রথমটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, প্রথমটার নাম। এরপরটার নাম হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি। অ্যানকাইলোস্টোমা একটু কঠিন আর কি, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি। তারপরটা হচ্ছে অ্যান্টোরোবিয়াস ভার্মিকুলারিস। অ্যানকাইলোমা অ্যান্টোরোবিয়াস, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি, অ্যান্টোরোবিয়াস ভার্মিকুলারিস, এই তিনটা জানলাম। এই তিনটা কৃমি আমাদের বডি ইয়াতে দেশের মধ্যে বেশি পাওয়া যায়। তার নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম, তার নাম হচ্ছে হুকওয়ার্ম। 3 নম্বরটা কি? অ্যান্টেরোবিয়াস, এটা ও অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ওকে হচ্ছে পিন ওয়ার্ম বলা হয়ে থাকে বা থ্রেড ওয়ার্ম। মেবি এগুলো জরুরি আর কি বাংলা বোঝার জন্য, এই জন্য লিখে রাখতে হবে এগুলো সহ। লিখে ফেলেছেন? এটার মধ্যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস লেখা আছে রাউন্ড ওয়ার্ম, সে হচ্ছে গোল কৃমি, রাউন্ড মানে গোল। এরপর হচ্ছে নিচেরটাকে বলা হয়ে থাকে ফিতা কৃমি বা সুতা কৃমি বলা হয়ে থাকে, নিচেরটাকে অ্যান্টোরোবিয়াস ভার্মিকুলারিস, সুতা কৃমি। দুই নম্বরটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি, এটাকে বলা হয় গুড়া কৃমি, গুড়া কৃমি, গুড়া কৃমি। ছোট 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 ফিতা টিউব পিচি তো পিচি। মানুষের চোখে হ্যাঁ, ফিতা কৃমি আছে লোয়া লোয়া নামে পাওয়া যায়, এটার নাম হচ্ছে লোয়া লোয়া। এখন চোখে এটা আসলে রেয়ার আর কি, অনেক রেয়ার। এটা আফ্রিকার মানুষের। হ্যাঁ, ওখানে আমরা এগুলো আসলে বের করে দিতে হয়, একটু ছিদ্র করে টান দিয়ে টাইপ বের করে দিতে হয়। যাই হোক, তাহলে এটা হচ্ছে যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস রাউন্ড ওয়ার্ম, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি হুকওয়ার্ম, আর অ্যান্টোরোবিয়াস ভার্মিকুলারিস থ্রেড ওয়ার্ম। লিখছেন তো না সবাই? জি আলহামদুলিল্লাহ। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় 1 আর 2। হুকওয়ার্মটা বাচ্চাদের অনেক যন্ত্রণা দেয়, আর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বড়দের বেশি যন্ত্রণা দেয়। সবার ক্ষেত্রে এটা হতে পারে, এই জন্য আমাদের এগুলোর ট্রিটমেন্ট জানতে হবে। এখানে একটা কারণ আছে যে আমাদের লম্বা সময় যাদের কৃমি থাকে তো তাদের ক্ষেত্রে এনিমিয়া দেখা যায়। এনিমিয়া হচ্ছে আমাদের বডিতে যেরকম রক্ত থাকার কথা ছিল, ওই রক্তের পরিমাণটা কমে যায়। কেন কমে যায়? কয়েকটা কারণ আছে, এগুলো আমরা বলে দিই শুধু মানে জানার জন্য। যে সকল বাচ্চাদের কৃমির সমস্যাগুলো থাকে তো তাদের ক্ষেত্রে এনিমিয়া দেখা যায়, মানে রক্ত স্বল্পতা দেখা যায়। কেন দেখা যায়? একটা হচ্ছে কৃমি পেটে আছে, সে বাচ্চার খাবারগুলো খেয়ে ফেলে পেট থেকে, মানে কৃমি যে খাবারগুলো খায় তো বাচ্চা এই খাবারগুলো যে পেটে পেটে থাকে, যেগুলো হজম হওয়ার জন্য
বা বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য আছে, এগুলো কৃমি খেয়ে ফেলে অধিকাংশ খাবার যদি বেশি কৃমি থাকে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের বডিতে প্রয়োজনীয় দরকার আয়রন। এই আয়রনের লেভেলটা কমাই দেয়, এবং আয়রনটা খুব দরকার আমাদের রক্ত তৈরি করার জন্য। বোন মেরু থেকে আমাদের অস্থি মজ্জা থেকে রক্তকণিকা উৎপন্ন হয়। তো রক্তকণিকা উৎপন্ন হওয়ার জন্য একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে আয়রন। তো আয়রনটা এই কৃমি খেয়ে ফেললে আমাদের আয়রনের ডিফিসিয়েন্সি বা স্বল্পতা দেখা যায়, যার কারণে পরবর্তীতে রক্ত স্বল্পতা দেখা যায়। 3 নাম্বার হচ্ছে সে কি করে রক্তপাত ঘটায়। অনেক সময় কৃমি, এই কৃমি গিয়ে বসে যেখানে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র বলি বা বৃহদান্ত্র বলি, ওইখানে গিয়ে কৃমি তার হুক আছে মুখের মধ্যে, সে কামড় দিয়ে বসে থাকে এবং তার মুখ থেকে এক ধরনের ক্ষরণ বের হয়, যার কারণে সে রক্ত জমাট বাঁধতে দেয় না। এখানে রক্তপাত ঘটে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না লম্বা সময়। তো রক্তপাত ঘটলে পেশেন্টও বুঝে না, মানে পায়খানার সাথে মিক্স হয়ে থাকে, এত বেশি রক্ত না যার কারণে সে বুঝবে, কিন্তু রক্ত মিক্স থাকে এটাতে। এটা বলে অকাল্ট ব্লিডিং বলা, অকাল্ট ব্লিডিং। আমরা জাস্ট শুনে রাখেন, পরীক্ষা কোনো জিজ্ঞেস করবো না। তো অকাল্ট ব্লিডিং এর কারণে দেখা যায় পরবর্তীতে অনেক লম্বা সময় পর এই তার রক্ত স্বল্পতা দেখা দেয়। তো 3টা কারণ, একটা হচ্ছে খাবার খেয়ে ফেলে, সে আয়রনের অংশ কমিয়ে দেয় বডিতে, আরেকটা হচ্ছে সে রক্তপাত ঘটায়, যেটা চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপে দেখলে ঠিকই দেখা যায় যে পায়খানার মধ্যে রক্ত আছে, যেটা চোখে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপে দেখা যায়। এটাকে বলা হয় অকাল্ট ব্লিডিং। এই অকাল্ট থাকে মানে যেগুলো হিডেন আর কি, আমার চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে আমরা খুঁজে পাবো আর কি। তো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, আপনারা বুঝতে পারেন আর কি। আমরা দেখবো যে আমরা একটু আলাদা আলোচনা করতে হবে, সময় পাবো কিনা, সময় হয়ে গেছে। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স দেখি। এখন আর সিম্পটম আছে, লক্ষণ উপসর্গ নিয়ে কি দেখি আমরা, কি লেখা যায় এখানে। এই হেলমিনথিয়াস সে কি নিয়ে আসবে আমার কাছে, এটা একটা কোশ্চেন। হেলমিনথিয়াস সে কি নিয়ে আসবে আমার কাছে। এক নাম্বার গ্রাউন্ড ইচ বলে, গ্রাউন্ড ইচ। গ্রাউন্ড ইচ বলা হয়ে থাকে। অথবা একটু লিখেন না, আমি আরেকটু সহজ করে লিখি তাহলে বুঝতে কষ্ট হবে না। এটা হচ্ছে অ্যালার্জিক ডার্মাটাইটিস, তাহলে বুঝবেন। অ্যালার্জিক ডার্মাটাইটিস ইনফিট। কৃমি আমরা অধিকাংশ জানি, কৃমির ডিম বা ছোট লার্ভা, এগুলো আমাদের এই হাইজিন মেনটেন করার মানে এখানে যদি স্বল্পতা থাকে বা আমরা কম মেনটেন করি, বা যদি আমরা টয়লেটের মধ্যে খালি পেয়ে যাই, যে ওভাগুলো থাকে এগুলো আমাদের পায়ের মধ্য দিয়ে পিয়ার্স করে ঢুকতে পারে। তো অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। একটা খাবারের মাধ্যমে যায়, একটা 2 নম্বর হচ্ছে খালি পেয়ে হাঁটতে যায়। তো সে যে পায়ে ঢুকে, যখন ঢুকে তখন তার পা চুলকায় লম্বা সময়, এক ধরনের অ্যালার্জিক লাল লাল হয়ে থাকে পাটা, দেখা যায় না, বাচ্চা বুঝে রাতে চুলকায় পা, এটাকে অ্যালার্জিক ডার্মাটাইটিস ইন ফিট। কারণ এদিক দিয়ে ক্রিমির ডিম বা লার্ভা ঢুকেছে, এই জন্য। কি হলো আবার, এই বন্ধ হলো না? হ্যাঁ, হুম, না ও, আমাদের ইয়া নাই, তাদের 6টা বাজে, আপনাদের সময় হয়ে গেছে, যাইতে হবে। জি আচ্ছা, থাকেন তো, তাড়াতাড়ি থাক, পরে দেখা যাক। আমাদের মেকানিক্যাল ইয়ে নেই, 6টা বেজে গেছে। এখন হচ্ছে অ্যালার্জিক ডার্মাটাইটিস। 2 নাম্বার হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইনে যাই, যেহেতু স্মল ইন্টেস্টাইন মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে সমস্যার কারণে কৃমিতে, যে এখানে কৃমি ওখানে থাকে বাস করে, তো তার কি কি সমস্যাগুলো হয়। 1 নাম্বার হচ্ছে ভমিটিং, তার বমি হবে। 2 নাম্বার হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন। এটা কি স্মল ইন্টেস্টাইন,
যে স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত্রের মধ্যে সমস্যাগুলো হয় এপিগ্যাস্ট্রিক পেইন আরেকটা দিতে পারি টেন্ডারনেস ফ্রিকোয়েন্ট লুজ সমস্যা আমি জানি সমস্যা নাই একটা কল লুজ টু হ্যালো ফ্রিকোয়েন্ট লুজ স্মল ইন্টেস্টাইনে স্মল ইন্টেস্টাইনের মধ্যে আচ্ছা এই যে স্মল ইন্টেস্টাইনের সমস্যা স্মল ইন্টেস্টাইনের মধ্যে কৃমি বসবাস করে তো কৃমি স্মল ইন্টেস্টাইনে বসবাস করার কারণে তার প্রথমে বমি হয় আমরা জানি স্মল ইন্টেস্টাইনের কোনো প্রবলেমের কারণে অথবা স্টোমাকের কোনো প্রবলেমের কারণে যেই সিম্পটমগুলো বেশি দেখা যায় এর মধ্যে বমি একটা আর হচ্ছে যে স্টুল প্যাসেজ লুজ স্টুল মানে একেবারে পাতলা পায়খানা বের হয়ে যাওয়া এটা একটা আর হচ্ছে পেইন আবার বড় বড় এগুলো কি স্মল ইন্টেস্টাইনের সমস্যাগুলো কি হয় মেইনলি হচ্ছে ভমিটিং বা বমি হবে 3 নাম্বার চেস্টিক পেইন হবে আর 3 নাম্বার হচ্ছে যে ফ্রিকোয়েন্ট লুজ স্টুল প্রায় সময় তার দেখা যায় যে লুজ স্টুল হয় বা পাতলা পায়খানা সেই ফ্রিকোয়েন্ট মানে প্রায়শই জি জি প্রায়শই বা এটা হয়ে থাকে এটা একটা গেল আর একটা হচ্ছে যে নিউট্রিশন সেটাও এখানে পেট ব্যথা কিছু সমস্যা কৃমি খাবার খেয়ে ফেলছে তার মধ্যে ম্যাল নিউট্রিশন ডেভেলপ করবে ম্যাল নিউট্রিশন মানে পুষ্টি ইমব্যালেন্স পুষ্টিহীনতা বলতে পারেন এই আর কি তাই বলবো যে ফ্রিকোয়েন্ট ম্যাল নিউট্রিশন ম্যাল নিউট্রিশন ML নিউট্রিশন মানে নিউট্রিশনাস খাবার খাচ্ছে বাট এটা কোনো বডিতে আসছে ওই যে কি খেয়ে বলছে আর কিন্তু খাদ্য আছে বডিতে এটা কোনো প্রবলেম তাই আমরা দিব কি ট্রিটমেন্ট আমরা লিখে দেই পরবর্তী আপনাদের তো প্যারালাইসিস না সিম্পটম এগুলো ক্লিনিক্যাল ফিচার হ্যাঁ সিম্পটম সাইন অ্যাকশন হ্যাঁ এই যে আসলে কৃমি সমস্যাগুলো আসলে ডাক্তার তো বুঝতে পারে না হাত দিয়ে তো এখানে ক্লিনিক্যাল ফিচারস এসে ডেভেলপ করে বা উপসর্গ নিয়ে আসে তো এটার উপর বেস করে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয় যা করতে হয় এগুলো ইনভেস্টিগেশন লাগবে না স্যার ইনভেস্টিগেশন কে আগেগুলো ইনভেস্টিগেশন টুল আরএমএ সিবিসি করতে পারে দুইটা আগেগুলো ইনভেস্টিগেশন লিখে ফেলেন আগেটা দেখে টুল আরএমএ এখানে কিন্তু আবার সিএস নাই হ্যাঁ এখানে আবার সিএস নাই কালচার সেনসিটিভিটি নাই কারণ এটা অর্গানিজম এটা ক্রিমিটা লার্ভা পাওয়া যায় সে আসলে কালচার সেনসিটিভিটি গ্রো করে না এইজন্য শুধু আমরা এখানে করব যে আচ্ছা ইনভেস্টিগেশন যেগুলো আছে পরীক্ষা নিরীক্ষা আগের যেগুলো জি স্যার লিখছি স্টুল আরএমই অথবা রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন আর কি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা দিলাম না বুঝছি সিবিসি থেকে আমরা স্যার হিমোগ্লোবিনটা দেখি এই তো হিমোগ্লোবিন কম আয়রনটা দেখি জি কোন সময় যে অ্যালার্জিকেশন তে হিমোগ্লোবিন ই বেশি থাকে আচ্ছা লিউকোসাইট বেশি থাকতে পারে ট্রিটমেন্টের মধ্যে আমরা সবাই জানি সালভেন্টা বলতে পারি আমরা যৌ 400 না কত দিয়ে আপনারা দেন 400 কটা করে দেন একটাই একটা করে একটা 7 ডেজ ইন্টারভ্যাল আর একটা দুইটাই আছে অথবা একটাতে আছে পরে যে স্ট্রেংথে তাকে মারা দরকার যে ইন্টারভ্যাল দিয়ে তাকে ওই স্ট্রেংথে ওই ইন্টারভ্যালে মারা হবে না তার লাগবে 800 কিন্তু আপনাদের তারে মারতে হবে আস্তে আস্তে আপনি 100 দিয়ে দিয়েছেন 800 সে কাজ করবে 6 ঘন্টা কিন্তু তার সেই 6 ঘন্টা মরবে 10 ঘন্টা মরবে ধরেন দিলেন 800 একসাথে ভাই 2 দিনের মধ্যে দিলেন 24 ঘন্টা 48 ঘন্টা দিলেন 800 বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে এটা এবং 9 বছর আগে দাও জানেন তাহলে ডাল টেস্ট আমারটা যে 9 বছর আগে দাও যায় আর ছোট বাচ্চাদেরকে দেওয়া যায় কোনটা স্যার লিখছি আচ্ছা আলবেন্ডাজল 400 মিলিগ্রাম 8 ইয়ার প্লাস হ্যাঁ এটা 8 ইয়ার প্লাস দুটো দিবেন 7 ডেজ ইন্টারভ্যাল ধরে একটা ইউজ করুন একটা খেলে চলবে দুটো খেলে পাওয়া যায় স্ট্রেংথ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুটো খেলে উপকার বেশি পাওয়া যায় 5 মাস পর আবার রিপিট করতে হবে 6 মাস বাংলাদেশের পার্সপেক্টিভে এটা তার এর উপর ডিপেন্ডেন্ট 6 মাস যদি সেটা আনহাইজেনিক ওয়েদারে থাকে এবং সে যদি বেশি সুগার জাতীয় খাবার খায় তাহলে এটা মানে 3 মাসের
কমে খেতে পারে। বাচ্চাদেরকে তো স্যার 3 মাসে ডাক্তাররা খেতে বলে। 2 নম্বর সাবজেক্ট বলা 7 days interval each every 6 months after এই লিখতে পারেন টাইমার কত দিতে পারেন 6 মান্থ দিলাম আমরা দিলাম ল্যাভেন্ডার ল্যাভেন্ডার নাম শুনছেন অথবা জি সোলাস্তম যেগুলো খান আপনি বিক্রি করেন অ্যাবেন্ডাজল ল্যাভেন্ডার